10,000 কোটি টাকা আদায়, নিলামে এস আলম গ্রুপের জমি জায়গা গুদাম না পেলে ইসলামী ব্যাংকের মামলা। পটুয়াখালীতে ধর্ষণের শিকার, জুলাই আন্দোলনে শহীদের মেয়ের মৃত্যু, বিক্ষোভ, শাস্তির দাবি। ভারতের গুজরাটে 1,000-এর বেশি বাংলাদেশি গ্রেফতার, পিটিআই এর প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে মিতা সীমা মুফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। একের পর এক নিলামে উঠছে এস আলম গ্রুপের সম্পত্তি। প্রায় 10,000 কোটি টাকা পাওনা আদায়। এস আলম গ্রুপের প্রায় 11 একর জায়গা ও এর উপর থাকা কারখানা গুদাম নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিলামে ক্রেতা পাওয়া না গেলে অর্থ আদায়ে আদালতে মামলা করার কথা বলছেন ব্যাংক কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী এস আলমের বিরুদ্ধে প্রতারণা, বিদেশে অর্থ পাচার, মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে ব্যাংক ঋণ নিয়ে সেসব পরিশোধ না করারও। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণ নেন। ব্যাংকের পাওনা প্রায় 10,000 কোটি টাকা আদায়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন 2025 সালের 24 মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা 9,948 কোটি 42,70,000 টাকা। ঋণ গ্রহণকালে মর্টগেজ রাখা চট্টগ্রামের কর্ণফুলীর পাথরঘাটার ইসানগর মৌজার 10.93% জায়গা সহ এর উপর থাকা কারখানা, গুদাম ও ভবন নিলামে তোলা হচ্ছে। এই বিনিয়োগের টাকা আদায়ের জন্য মূলত আমরা সর্বাত্মক আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমার কাছে রক্ষিত যে সমস্ত মর্টগেজ প্রপার্টিগুলো আছে সেগুলো নিলামের জন্য আমরা অর্থনীতি আইন আদালত অনুযায়ী পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আগামী 14 মে নিলামের দরপত্র গ্রহণ করা হবে। এতে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে আইন অনুযায়ী এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা হবে। আগ্রহী ক্রেতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, অন্যথায় আমরা সরাসরি অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করব। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার 159.15 একর জমি এবং 17 এপ্রিল এস আলমের 1,360টি ব্যাংক হিসাবে থাকা 2,619 কোটি 7,16,000 টাকা জব্দের আদেশ দেয় ঢাকার সিএমএম আদালত। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। আসামিদের জামিনে মুক্তির খবর আর অব্যাহত হুমকিতে অবশেষে জুলাই অভ্যুত্থানে শহীদ কন্যা বেছে নিলেন আত্মহননের পথ। শনিবার রাত 9টার দিকে রাজধানীর শেখের টেকের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিভাবকরা জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার সাকিব জামিন পেয়েছে এমন সংবাদে মর্মাহত হয়ে পড়ে সে। তার মৃত্যুতে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার। সোহেল সামির রিপোর্ট। হাসপাতালের মর্গে মেয়ের লাশ, এই সমাজের উপর কি রাগে ক্ষোভে দুঃখে চলে গেল 17 বছরের কিশোরী মেয়েটি। মেয়েকে হারিয়ে মায়ের এই কান্না যেন থামবার নয়। কদিন আগেই জীবন দিয়ে যে দেশটাকে মুক্ত করে গেছেন তার বাবা, সেই দেশে তার 17 বছরের মেয়ে হয় ধর্ষণের শিকার। এত কিছুর পরেও কিশোরী মেয়েটি বাঁচতে চেয়েছিল। আসামিদের জামিনে মুক্তির গুজব আর অব্যাহত হুমকিতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সে। শেষ পর্যন্ত বেছে নেয় আত্মহত্যার পথ। অভিযোগ স্বজনদের। ডিপ্রেশনের কারণে সে তো ন্যায্য বিচার পায় নাই, যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়, মানে অনেক বড় এদের ব্যাকগ্রাউন্ড, বা এরা রাগাবো বলার মতো বড়, কারণ এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। শহীদের রেখে যাওয়া অবলম্বনটুকু ধরে রাখতে না পারার লজ্জায় বাকরুদ্ধ গোটা জাতি। আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল।
এই লজ্জা আমি ঢাকবো কোথায়? এটা বলার কোনো ভাষা নেই। তাই আজকে কি বলবো, কাকে বলবো যে আপনি প্রশ্ন করেছেন কেন? এই মুহূর্তে তো এই সরকারকেই জবাব দিতে হবে। মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ করে জুলাই আন্দোলনে শহীদ পরিবার। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশিষ্টজনরা। সেই আসামিদের বিচারকের রায় না হয়, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভির বরাতে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই। রাজ্য পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতভর গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালায় ভারতীয় যৌথ বাহিনী। অভিযানে আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি ও সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এসব বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ অবৈধ অনুপ্রবেশ এবং জাল নথি বানিয়ে ভারতে বসবাস। গুজরাটে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আটকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এমনটা বলছে ভারতীয় গণমাধ্যম। এর আগে 2024 সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত 2টি ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, যেখানে 127 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং 77 জনকে দেশে পাঠানো হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, যে কোনো আক্রমণ রুখে দিতে পূর্ণ প্রস্তুতিতে দেশটির সেনারা, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। একই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ভয়াবহ রূপ নিচ্ছে কূটনৈতিক সম্পর্কে। আফসানা নীলার আরও একটি ডেস্ক রিপোর্ট। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদও। 2 দেশের কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়েছেন। থেমে নেই পাকিস্তানও। আক্রমণ রুখে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান আসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দেয়া ভাষণে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। Ladies and gentlemen, you now hear the trumpets. ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের ওপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতকে নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করায় দিশেহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয়, দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তান বিপাকে, বিশেষ করে পাঞ্জাবের কৃষি, নদী, ফসল, অর্থনীতি হুমকির মুখে। এ নিয়ে 2 দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রীতিমতো আলোচনার ঝড় বইছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধাবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। বিশেষ করে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি অপচেষ্টার দিকে বিশেষ নজর রাখার কথাও বলেন তারা। এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি অবস্থানে উপমহাদেশের 2 পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান।
দুই দেশের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান সহ নানা বিষয় নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 প্রকাশ করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান, তবে সামরিক বাজেট ও সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত। উপমহাদেশের দুই পরাশক্তির শক্তি প্রদর্শন শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ নিতে পারে অপপ্রচারকারীরা। ধর্মীয় ইস্যুতে ইন্ধন দিয়ে অস্থিরতার অপপ্রয়াস ঠেকাতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে আমার পূর্ণ আস্থা আছে। বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্কতার সাথে আমি মনে করি এখনো এটা চালিয়ে যাচ্ছে। যেমন আমরা একটু আগে বললাম যে ইসকনের পরেও কিন্তু আমরা দাঙ্গা হয় নাই, চিটাগংয়ের জনগণ করে নাই। যে বিরোধীরা চলবে, বিরোধীদেরকে আর একটু চালানো, একটু সচল করার জন্য আরও দু একটা কাজ হতে পারে। ভারত কিছু অ্যাকশন নিবে, হতে পারে সামরিক অ্যাকশন নিবে। বাংলাদেশ একজন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা সবসময় চাইব যে এই সমস্ত এলাকায় একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বিরাজ করে, এবং বিশেষ করে এই ভারত ও পাকিস্তানের যদি তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি কখনো সংঘাত মানে সামরিক সংঘাতের রূপ নেয়, তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের উপরে আমাদের অর্থনীতির উপরে, আমাদের এখানে যোগাযোগের ক্ষেত্রে নানান ধরনের প্রেশার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি উত্তেজনাকর হলেও দ্রুত এই সংকট নিরসন হবে বলে আশা বিশ্লেষকদের। আমার মনে হয় পাকিস্তান তেমন বেশি নিবে না, কিন্তু পাকিস্তানও একটু নিবে, নিয়ে কিন্তু দুইজনেই পিছু হটে যাবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। 11 বছর ধরে ঝুলে আছে নারায়ণগঞ্জের 7 খুনের মামলার রায়, নিহতদের পরিবারে ক্ষোভ, হতাশা। আপনারা দেখছেন 21 সংবাদ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর আজ। নির্মম এ হত্যাকাণ্ডের 33 মাস পর জেলা জজ আদালত রায় হয়। এর 19 মাস পর হাইকোর্টের রায় হলেও 7.5 বছর ঝুলে আছে আপিল বিভাগে। এতে নিহতদের পরিবারে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল আদালত থেকে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া থেকে অপহরণ করা হয় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 3 দিন পর শীতলক্ষা নদীর শান্তির চর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে 2টি মামলা করেন। 2017 সালের 16 জানুয়ারি রায়ে প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের চাকরিচ্যুত 3 কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামিপক্ষ আপিল করলে একই বছর 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। কিন্তু আপিল বিভাগে 7.5 বছরেও এর নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা। রায়টা না হওয়া পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাইতে পারতেছি না। আসামিদের দ্রুত ফাঁসি দেওয়া হোক এবং এই মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক, আমরা আপিল বিভাগের কাছে একটু অনুরোধ করি। এই কার্যকরের পরে যাতে সারা বাংলাদেশ বুঝতে পারে যে না, অন্যায় করলে মানুষ ছাড় পাবে না। নতুন উপদেষ্টার আমলে আমাদের এই বিচারটা হোক, আমাদের রায়টা কার্যকারিতা হোক, অন্তত আমাদের পরিবারটার একটু শান্তি মিলুক। সাজাপ্রাপ্তরা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় নেতাদের আত্মীয় হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বিচার কাজ স্থবির করে রেখেছিল বলে অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। তবে উচ্চ আদালতে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তৎকালীন শেখ হাসিনার সরকার এই মামলার যে রায়টাকে যাতে বিলম্বিত হয় সেটার জন্য চেষ্টা করা হয়েছে, এবং রায়টা যাতে আপিলের ডিভিশনে শুনানি না হয় সেটাই তারা নিশ্চিত করেছিল। যারা আসামি পক্ষ তারা কখনোই কোনো রকম অ্যাডভান্টেজ নিতে পারবে না। অ্যাপিলের ডিভিশনে যেটা আছে লিভ টু আপিল, সেখানেও অবশ্যই আসামিরা চূড়ান্ত তাদের শাস্তি বহাল থাকবে। শিগগিরই আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির দাবি নিহতদের স্বজন ও সাধারণ মানুষের। প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10,000 কোটি টাকা আদায় নিলামে এস আলম গ্রুপের জমি জায়গা গুদাম না পেলে ইসলামী ব্যাংকের মামলা।
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদের মেয়ের মৃত্যু, বিক্ষোভ, শাস্তির দাবি। ভারতের গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি গ্রেফতার, পিটিআই এর প্রতিবেদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24online-এ। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টা দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে